আমজাদ দিলাম, মনে হইতেছে বড় চাচার বা সেইটাই। চলো। হ্যাঁ আপনারা কে কই যাবেন? কার কাছে যাবেন? যান যান তো বাইরে যান না। আরে বাইরে ধান্দাবাজি করার জায়গা পান না, যান। আরে এমন করতেছো কেন? এইটা আমজাদটার বাড়ি না? আমজাদটা তো আমার পোলা। কার কথা কইলেন? আমজাদটা আমার পোলার বাড়িতে আমি আইছি না। আর খায়া দেয়ার কাম পান না না? আমাকে সারের মতো এরকম কোটিপতি পোলা আপনার মতো একটা ফকিরনি পাগলের, হ্যাঁ? ধান্দাবাজি করার জায়গা পান না। এই কথা কি কলা গাছের কইলে কলা গাছে বিশ্বাস করবো? জানেন তো, যান বাগান বাগান তো বাইরে। আপনি কি মনে করেন নিজেরে? হ্যাঁ, আমার দাদি জান ধাক্কা দিলেন কেন? ঢাকা শহরে কি মনে করেন আপনি নিজেরে? এই বেশি কথা বলছেন। এই কোন ধরনের ভদ্রতা, হ্যাঁ? একজন বয়স্ক মহিলা, ওনারে তুমি ধাক্কা দিয়ে বাড়িতে ফেলাই দিছো। দেখেন না ছোট সাহেব, পাগল মহিলা কি কো জানেন? হে কইতাছে আমাকে স্যার নাকি ওনার পোলা, মানে আপনার বাবা নাকি ওনার পোলা। আরো কি কই জানেন? আমাকে স্যারের নাম ধইরা কয় আমজাদা। কত বড় সাহস আমনেই কোন? দাদু ভাই, সেই ছোট্ট কালে তোরে আমি কত বুকে করে আগলা রাখছিলাম। তোরা ভাই তোরে নিয়ে তোর মায়ের নিয়ে সেই যে ঢাকায় আসলো, আর আমি তোর মুখখান দেখতে পারি নাই। আজকে এত বছর পরে তোরে দেখে আমার পরানটা জুড়ে গেছে ভাই। কিন্তু আমি তো জানি আমার দাদিমা মারা গেছে। কি হলো দাদু ভাই? তুই আমার চিনতে পারস নাই তাই না? কেমনে চিনবি? এত বছর পরে কি আর আমার কথা তোর মনে থাকবো? দাদু মনে পড়ছে তো, তোমার কোলে মাথা রেখে আমি কত ঘুমাইছি না? তুমি আমার ছোটবেলা অনেক আদর করতা, আমার সব মনে পড়ে গেছে। এই যে দেখতেছস না, এইটা তোর ছোট চাচার মাইয়া চুমকি। ওই যে ছোট কালে তুই খালি যার কান ধরে টান দিতি। তাই নাকি? ও তো অনেক বড় হয়ে গেছে। এই দারণের বাচ্চা, অন চিনতে পারছিস সঙ্গরে? হ্যাঁ, মন যার চাইতেছে এখন তোর 32 সাদা ফলাই দি থাপ্পড় দিয়া। চুমকি থাক, আমাদের দাঁড়ান হয়তো তোমাদের চিনতে পারে নাই তো এর জন্য। এই চুপ, চলো দাদি চলো বাসা ভিতরে এই চলো। দাঁড়ান, এই দেখেন গ্রাম থেকে আপনি বলে মুরগি নিয়ে আইছি। ধরেন সারাটা রাস্তায় বাসের মধ্যে কক 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 করতে আছে। ধরেন। আরে এটা আমি ধরবো নাকি? তো কে ধরবো? ধরেন আপনি বলে গান ধরেন ধরেন ধরেন। হ্যাঁ হ্যাঁ, চলো দাদি চলো। আর দাঁড়ালেন কেন? ব্যাগ নিয়ে আসেন, নিয়ে আসেন। কি করে না? এই পাগল ফকিন্নির মতো দেওয়া যাইতাছে এই নাকি আমাকে স্যারের মা। এটাও কি আমাকে বিশ্বাস করতে হইব? আমার মাথায় কিচ্ছু ধরতেছে না। বাবা, মা, বাবা, হ্যাঁ আসি বাবা। তাতে আসো। কি চিনতে পারছো? ছি 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 ছি, তোমাদেরকে না বাবা আমার পরিচয় দিত আজকে আমার লজ্জা লাগতেছে। একটা জীবিত মানুষকে তোমরা মারা ফেলছো। রাজু, তুই কিন্তু বেয়াদবি করতেছিস। আমি বেয়াদব হয়ে গেছি? এই যে বৃদ্ধ মহিলাটা, এটা হলো তোমার শাশুড়ি আর আমার বাবার গর্ভধারিণী মা। আমি কতবার তোমাদেরকে জিজ্ঞাসা করছি, কতদিন জিজ্ঞাসা করছি বলো তো, যে আমার দাদিমা কোথায়, আমার দাদিমা কোথায়? তোমরা কি বলছো? আমার দাদিমা মারা গেছে। আজমত, একটা জীবিত মানুষ তুই তোর পোলার কাছে মায়েরা ফেলাইছস। আমি তো তোর কাছে কোনোদিন কোনো কিছু চাই নাই বা, তাইলে আমার দাদু ভাইয়ের কাছে তুই এত বড় মিথ্যা কথাটা কেমনে কইছ?
যাওয়ার হয়ে গেছে মা। তুমি এখন চলে আসছো, সব ঠিক হয়ে যাবো মা। অতীতের কথা ভাইবা কি লাভ মা? চলে আসছে মানে? এই মহিলাকে বলো এখন এই মুহূর্তে এই বাড়ি থেকে চলে যেতে। এই মহিলা যদি এই বাড়িতে থাকে না, তাহলে আমার ছেলেটাকে নষ্ট করে ফেলবে। আমার ছেলের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার জন্য 22 বছর আগে এই মহিলার হাত থেকে আমি আমার ছেলেকে সরিয়ে নিয়ে এসেছি। 22 বছর আগে তুমি তোমার পোলারে তোমার কাছে নিয়ে আইছো, খুব ভালো করছো। কিন্তু 22টা বছর ধরে তুমি আমার পোলারে আমার কাছ থেকে কাইরা রাখছো কেন? আমার পোলার মুখটা তুমি আমারে দেখতে দাও নাই কেন বৌমা? এই প্রশ্নের উত্তর আমি আপনার মতো একটা নোংরা মহিলার কাছে দিব না। খবরদার আম্মা, তুমি আমার দাদির নোংরা মানুষ বলবা না। বড় লোক স্বামী পাইয়া একদম ওই স্বামীর মারে নোংরা মানুষ বলতেছে। আচ্ছা, আমি যদি বিয়ে করি আর আমার বউ যদি তোমার বাড়িতে আইসা তোমার নোংরা মানুষ বলে, তখন তুমি কি করবা? তোমার কষ্ট হবে না? এক থাপ্পড় দিয়ে তো 32টা দাঁত ফেলে দেব। বেয়াদব ছেলে কোথাকার। দাদিমা, আই চুমকি, চলো। দাঁড়া! এই মেয়েটা কে? মেয়েটা কে? এটা হলো আমার ছোট চাচার মেয়ে চুমকি। দাদিমা চলো, চলো, আসো আসো, আমার সাথে আসো। কি ব্যাপার? হা করে হাবলার মতো তাকিয়েছিলে কেন? হ্যাঁ, এই মহিলা আমার এই বাড়িতে থাকবে? এই মহিলার সাথে এখন আমার বসবাস করতে হবে? হ্যাঁ, তোমার ছেলের কত বড় সাহস আমাদের উপর দিয়ে কথা বলে? এই যে তোমার মা বলা নাই কনে হুট করে বাড়িতে এসে উঠেছে, তা আবার আমার শত্রুপক্ষের মেয়েকে নিয়ে। কি বলতে চাও তুমি? আশ্চর্য! আমি কি চাই মানে? আমি কি চাই তুমি বোঝো না? আমি শুধু তোমার কথাতে আমার সন্তানের কাছে আমার মাকে মৃত করে রেখেছি। আমার জীবিত মাকে যে মৃত করে রেখেছি, এই জন্য আমি বিবেকের দংশনে প্রতিদিন জ্বলে পড়ে নিঃশেষ হয়েছি, তবু আমি কিছু বলিনি। এখন আমার মা এসেছে আমার বাসায়, আর তুমি এটা কি শুরু করেছো? ও, তোমার কথা মতো বোঝা গেল যে আমি এই বাসায় একটা ঝামেলা, তাই না? কোনো সমস্যা নেই, কাল সকালে তুমি আমাকে এই বাড়ি থেকে বের করে দিও, আর তুমি তোমার মাকে নিয়ে এই বাড়িতেই বসবাস করো। আমি কি তোমাকে কাল সকালে বের হয়ে যেতে বলেছি? আর আমি কি কখনো তোমাকে খারাপ কিছু বলেছি? হ্যাঁ, আমি তো তোমার ভালোর জন্য, তোমার সন্তানের ভালোর জন্য ওই কূটনৈতিক মহিলার কাছ থেকে আমি দূরে থাকতে বলেছি। খবরদার, আমার মাকে নিয়ে আর একটাও বাজে কথা বলবে না। এতদিন ধরে আমি তোমার সব কথা শুনেছি, সব কথা সহ্য করেছি। এখন থেকে আমি বলবো, তুমি শুনবে। ও বাবা, মাকে পেয়ে এত পরিবর্তন হয়ে গেল, একদম কথাই চেঞ্জ হয়ে গেল। আমার মা 22 বছর ধরে আমার বাসায় আসে না। মনে করেছো আমার কষ্ট হয় না? অনেক কষ্ট হয়। অথচ তোমার বাবা মা মাসের পর মাস, বছরের পর বছর ধরে আমার বাসাতেই পড়েছিল। কি বললা তুমি? এটা কি বললা? এত বড় একটা কথা আমাকে বলতে পারলা? হ্যাঁ, আমার বাবা মাকে নিয়ে তুমি খোটা দিলা? আরে আমার বাবা মা তো তোমাকে ভালোবাসে, আর তোমাকে বেশি ভালোবাসে বলেই তো তোমার বাসায় এসে দিনের পর দিন পড়ে থাকতো। আর এটা নিয়ে তুমি আমাকে এত বড় একটা খোটা দিয়ে কথা বললা? না, তোমার বাবা মা কোনোদিন আমাকে ভালোবেসে এই বাসায় আসেনি। তারা এসেছে শুধুমাত্র তাদের স্বার্থ সিদ্ধি করার জন্য। মনে করেছে আমি বুঝি না? এত বড় অপমান আমার মুখের উপরে! হ্যাঁ? এত বছর পরে আমার বাসায় এসে আগুন জ্বালাতে! তুমি কি ভেবেছো আমি কিচ্ছু বুঝি না? তুমি আমাকে অপমান করবে আর আমি সব মুখ বুঝে সহ্য করব? আমিও ছাড়বো না, আমিও দেখে নেব কত ধানে কত চাল। হ্যাঁ, পাশের সাথে সাথে চেহারা চেঞ্জ। দাদিমা, চুমকি, এটা হলো তোমাদের এখন থেকে বেডরুম, তোমরা এখানেই থাকবে, ঠিক আছে? না দাদু ভাই, অনেক বড় আশা নিয়ে আসছিলাম। তোমার চেহারাটা এক নজর দেখবো, আমার পোলার চেহারাটা এক নজর দেখবো, কিন্তু এইখানে আইসা যখন জানতে পারলাম আমারে তারা অনেক আগে মাইরা ফেলাইছে।
তখন আর এই বাড়িতে থাকার কোনো ইচ্ছা আমার নাই। তুমি সব কি বলতেছো দাদি? ঠিকই কইতাছি দাদু ভাই। কালকে সকালে আমি চুমকিরে নিয়ে বাড়িতে যাবো। না দাদি, আমি না বলা পর্যন্ত তুমি এই বাসা থেকে বের হইতে পারবা না। যেমনে করে কইতেছেন মনে হয় আপনি দাদির প্রেমে পড়ে গেছেন। দাদি তোমার নিয়ে নতুন করে সংসার করতে চায়। তুই চুপ করতো। দুনিয়াতে আগুন লাগানোর মানুষ অনেক আছে, কিন্তু আগুন নিবানের মানুষ নাই। কে কইছে আগুন নিবানের মানুষ নাই? তোমার আগুন নিবানের মানুষ তোমার সামনেই দাঁড়ায় আছে। বাহ, তুমি তো অনেক সুন্দর করে কথা বলো চুমকি। আচ্ছা যাই হোক, তোমার গ্রাম থেকে জার্নি করে আসছো, রেস্ট নাও, খাওয়া দাওয়া করো, আবার পরে কথা হবে। দাদি গেলাম। তোমার নাতি কিন্তু হ্যাপি হ্যান্ডসাম। তোমার নাতির দেখে আমি ক্রাশ খাইছি। কি খাইছ? কি রে, তুই না একটু আগে আমার লগে রাস্তায় ভাত খাই আসলি, এখন আবার কি আজে বাজে জিনিস খাইছ? এত পেট খারাপ করবো নি। আরে দাদি ওটা তুমি বুঝবা, বাদ দাও। হাই হাই, আমরা না চাচা চাচির লেখা ইয়ে আনছিলাম, মিষ্টি আনছিলাম গ্রাম থেকে। আমি তোরা দিতেই ভুলে গেছি। আচ্ছা তুমি থাকো, আর মিষ্টিটা দিয়ে। চাচি আম্মা, চাচি আম্মা, চাচি আম্মা কই আপনি? চাচি আম্মা। এই, এটা কোনো গ্রামের বাড়ি না, এটা শহরে একটা ভদ্রলোকের বাসা। এখানে এত চিৎকার চেঁচামেচি চলবে না। হইছে কি চাচি আম্মা, গ্রামের নাম করা মিষ্টি নিয়ে আইছি। আব্বা দিয়ে দিল আপনার বলে গা। আমি কি বোকার বোকা, আপনাকে না দিয়া রুমে নিয়ে চলে গেছি। এমনি চাচি আম্মা, আপনি আর চাচারা খাইবেন। এই এই, তুমি কি করে ভাবলে হ্যাঁ এই গ্রাম থেকে আনা মাটির হাড়িতে নোংরা মিষ্টিগুলি আমি খাবো? আমি তোমার সাহস দেখে অবাক হয়ে যাই। মা, তুমি মিষ্টি খাবে না ভালো কথা, তুমি মিষ্টির হাড়িটা ভাঙলে কেন? ঠিক কৈফিয়ত কি আমি তোকে দিব? আমি ভালো করে খেয়াল করে দেখেছি, এই গ্রাম থেকে নোংরা মানুষগুলো আসার পর থেকে তোর সাহস একদম বেড়ে গেছে। আমার সাহস বাড়ার কারণ হলো তোমার এই ব্যবহার, তোমার ব্যবহারের জন্য আমার সাহসটা বাড়ছে। খবরদার বলে দিচ্ছি, একদম বেয়াদবি করবি না। চাচি আম্মা থামেন, দোষটা তো আমারই। আমি বা কেন গ্রাম থেকে আনা এই নোংরা পচা মিষ্টিগুলা আপনার হাতে দিলাম। এই এই, তুমি আমাদের মাঝখানে কথা বলতে আসছো কেন? হ্যাঁ, তোমার কথা বলার সাহস, তুমি আমার মুখের উপর কথা বলো। খবরদার বলে দিচ্ছি, তুমি আমার মুখে মুখে কোনো কথা বলবে না। তুমি দেখলে আমার সারা শরীর জ্বলে যায়। কথা বলা তো দূরের কথা। চুমকি, তুমি আমার মার কথা কিছু মনে করো না। আমার মার মাথা সবসময় গরম থাকে, বুঝছো? উল্টাপাল্টা বকতেই থাকে, কিছু মনে করো না। হ্যাঁ, আমি কিছু মনে করি নাই, কিন্তু এই মিষ্টিগুলা না নষ্ট করলেও পারতো। খাবার নষ্ট করলে আল্লাহ নারাজ হয়। আজমত, আজমত, জি আম্মা, কিছু কবা? না, কইতেছিলাম যে তোর ভাই এত শখ কইরা তোর জন্য মিষ্টিগুলা পাঠাইলো, আর তোর বউ সেগুলা ফালাই দিল। আম্মা, তুমি তো জানোই আমার বউটা একটু ঘাটতেরা। সেইটা আমি জানি, এর লেগে তো এখানে লুকায় লুকায় আসলাম। তোমার এখানে লুকা আসতে হইব কেন? তুই তেলের পিঠা খাইতে খুব পছন্দ করিস না, তাই এইখানে আসমু বইলা কয়টা তেলের পিঠা বানায় নিয়ে আইছি।
মনে করছিলাম যে তোরে আমি নিজের হাতে মুখে তুলা খাওয়াই দিব, কিন্তু তোর বউয়ের বয়ে আইতেও পারতাছি না। আবার যদি ফালাই দেয়, তুই খাবি বাজান? আম্মা, তুমি যে কি কও, তুমি নিজের হাতে বানাইছো আমার জন্য তেলের পিঠা, আমার অনেক শখের পিঠা, আমি খাবো না? দাও, তুমি নিজের হাতে আমার খাওয়াইতো। গোপনে গোপনে ছেলেকে পিঠা খাওয়ানো হচ্ছে। আপনি জানেন আপনার ছেলের শরীরের কন্ডিশন কি? এই সমস্ত ছাইপাশ খেলে আপনার ছেলের শরীরের কন্ডিশন কি হবে? জানারা, বাদ দাও তো, কিছু হবে না। এখন বলছো কিছু হবে না, যখন তোমার কিছু হবে তখন তোমাকে কে টানবে শুনি? এইগুলা খাইলে কিছু হইব না বৌমা, এগুলা আমার নিজের হাতের বানানো, গ্রাম থেকে বানাই নিয়ে আসছি। এইখানে 2 নম্বরই কোনো কিছু নাই। আচ্ছা, আপনি একদম সত্যি করে বলেন তো, আপনারা কি একদম প্ল্যান প্রোগ্রাম করেই আসছেন? একজন মাটির হাড়ির মধ্যে দেশের থেকে যে পচা মিষ্টি নিয়ে আসছেন, আরেকজন নিয়ে আসছেন এরকম ছাইপাশ পিঠা। এগুলো খেলে আপনার ছেলের শরীরের কন্ডিশন কি হবে জানেন? বৌমা, তুমি কিন্তু ভুল বুঝতেছো। খবরদার বলতেছি, আমার মুখে মুখে আপনি কথা বলবেন না। দয়া করে আল্লাহর ওয়াস্তে এগুলো ডাস্টবিনে ফেলে আসেন, যান। ঠিক আছে, আমি ফালাই দিতেছি। আপনার ফালাইতে হবে না, দেন আমার কাছে দেন, দেন। তুমি কিন্তু কাজটা মোটেও ঠিক করলে না জানারা। এত বছর পরে এসে তোমার কাছে আমার ঠিক ব্যাঠিক শিখতে হবে? কোনটা ঠিক আর কোনটা ব্যাঠিক? যত সব জঞ্জাল এসেছে। হ আব্বা, তারা তো দাদিরে মাইরেই হালাইছিল। তুমি জানো বড় চাচার পোলা আছে না, ওই যে রাজু, হ্যাঁ রে কইছে দাদি নাকি অনেক আগেই মারা গেছে। কত বড় সাহস, হ্যাঁ? তুই কত বড় সাহস আমার বাড়িতে দাঁড়িয়ে আমার নামে তোর বাবার কাছে বদনাম বলতেছিস? আমি কোনো বদনাম কইতেছি না, আমি যেটা সত্য আমি ওইটাই কইতাছি। কি তোর এত বড় সাহস? তুই আবার আমার মুখে মুখে তর্ক করতেছিস? সত্য কথা কইলে যদি আপনার কাছে তর্ক মনে হয় তাহলে আপনি ভাইবা নেন আমি আপনার লগে তর্কই করতেছি। কত বড় বেয়াদব মেয়ে, আমার বাড়িতে থাকে, আমার বাড়িতে দাঁড়িয়ে আমার সামনে এত বড় কথা বলতেছিস? তোকে যদি আজকে আমি উচিত শিক্ষা না দিছি। আমি চাইলে আপনার লগে বেয়াদবি করতে পারি, কিন্তু আমি এটা করুম না। ভাবছেন গ্রামের মাইয়া বোকা শোকা, কিন্তু আমি বোকা শোকা না। আপনি মানুষে সঠিক জবাব দেওয়ার মতো হিম্মত আমার আছে, কিন্তু আমি এটা করুম না। কত বড় এই রাজুর বাবা, রাজুর বাবা আমাকে থাপ্পড় মেরেছে। আম্মা, আম্মা, তোমার বউ যদি কোনো অন্যায় করে, কোনো অপরাধ করে, তোমার যা খুশি করতে পারো, কিন্তু চুমকি তো পারে না। কি কইতেছস বাবা? আম্মা, চুমকি তোমার বউয়ের গায়ে হাত তুলেছে। না না দাদি, মিথ্যা কথা। আমি এর গায়ে হাত তুলি নাই, উল্টা উনি আমার থাপ্পড় দিছে। আর আমি এই বাসার মেহমান, ওনাদের কাছ থেকে আমি এই ধরনের মেহমানদারি জীবন আশা করি নাই দাদি। আমার মুখে মুখে তর্ক, চাচিকে থাপ্পড় মেরে আবার বেয়াদবি করে, তোকে আজকে আমি। তুমি এগুলো কি করতেছো? বাবা, বাবা তুই জানিস না, ও এই চুমকি
তোর মাকে থাপ্পড় মেরেছে আর আমার মুখে মুখে তর্ক করেছে। বাবারে, আমি তো তোর বাড়িতে কোনো কিছু তোর কাছ থেকে চাইতে আসি নাই, নিতেও আসি নাই, খাইতেও আসি নাই। আমি শুধু তোর এক নজর দেখতে আসছিলাম। সেইটা যদি আমার অপরাধ হয়ে থাকে তাহলে আমি চলে যাইতেছি বাজার। বাবা, তুমি কি সারা জীবন এরকম মায়ের হাতে খেলনার পুতুলের মতো নাচিয়ে যাবা? হ্যাঁ, নিজের বিবেক বুদ্ধি দিয়ে কোনোদিন কাজ করতে পারবে না? তোমার বিবেক বুদ্ধি কবে জাগ্রত হবে বলো তো? যে আমাদের বাসার মেহমান, তাকে তো তুমি এইভাবে অপমান করতে পারো না। চুমকি, সত্যি করে বলো তো কি হয়েছিল? আমি জানি তোমার কোনো দোষ নেই, ঠিক আছে? তুমি কান্নাকাটি করো না, তুমি শুধু বলো কি হয়েছিল, ঘটনা আমাকে খুলে বলো। চুমকি, তুমি কান্না করো না। দেখো, আমার মা তোমাকে যে মিথ্যা অপবাদ দিয়ে বাসা থেকে বের করতে চেয়েছিল, সেই বাসাতেই আমি তোমাকে প্রতিষ্ঠিত করার জন্য একটা অধিকার দিব। নিবে তুমি? দাদু ভাই, তোর কাছে আমি গরো জোরে মিনতি কইরা কইতাছি, আমার করে তুই বাড়িতে যাইতে দে। না দাদি, 22 বছরের হিসাব নিকাশ এখন অনেক বাকি। এই হিসাব নিকাশ শেষ না করে তুমি কোথাও যেতে পারবে না। দাদু ভাই, তার মনে আছে ছোটবেলায় তুই আমার সাথে ঘুমাইতে পারতি না, তোর ঘুম আসতো না, তোর মায় আমার কাছ থেকে তোরে টাইম না হিসড়ায় নিয়ে যেত, আর আমি সারাটা রাত জায়গা থাকতাম, আমি ঘুমাইতে পারতাম না। তোর মায়া ভরা মুখটা খালি আমার চোখের সামনে ভাসতো। তুমি চিন্তা করো না দাদি, পৃথিবীর এমন কোনো শক্তি নাই যে তোমার কাছ থেকে এবার আর আমার আলাদা করে। তোমার সেই ছোট্ট দাদু ভাই এখন অনেক বড় হয়ে গেছে। তোরে যখন ঢাকা শহরে নিয়ে আসলো, তখন কত মাস যে আমি ঘুমাইতে পারি নাই, আমার ঘুম আসে নাই। চুমকির কাছে সারাটা রাত আমি তোর গল্প করছি, তোর চেহারাটা আমার চোখের সামনে থাকতো, আমি বলতে পারতাম না দাদু ভাই। দাদি, বিশ্বাস করো, আমি জানতাম না তুমি বেঁচে আছো। আমি যদি জানতাম তাহলে আমি অনেক আগেই তোমার ঢাকায় নিয়ে আসতাম। যেভাবে হোক তুমি তো ফিরে আসছো, আমি আর কোনোদিন তোমার কোথাও যেতে দিব না। চেয়েছিলে ভালোবেসে শত্রুমুক্ত দেশ। কই, তুমি না বললে বিচার করবা? কই, কিছুই তো করলে না। আমি জানতাম তুমি কোনো বিচার করতে পারবা না। কারো বিচার করার আগে একটু নিজেকে বদলাও। ও, এখন সব দোষ আমার, হ্যাঁ তাই না? মেয়েটা আমার গায়ে হাত তুললো আর তুমি এখন বলতেছো আমি মিথ্যা কথা বলতেছি? হ্যাঁ, আমি জানতাম সব দোষ আমারই হবে। কিন্তু তোমার ছেলে তো বলেছে ওই মেয়ে তোমার গায়ে হাত তোলেনি, তুমি মিথ্যে বলছো। ও বাবা রে বাবা, দেখেছো এই বাড়িতে আসতে না আসতে আমার ছেলেটাকে আমার বিরুদ্ধে নিয়ে গেছে। আমার ছেলে বলেছে তুমি নাকি ওই মেয়েটার গালে থাপ্পড় মেরেছো। আমি জানতাম, আমি খুব ভালো করে জানতাম এখন সব দোষ আমারই হবে। আমার পেটের ছেলেটাকে যখন আমার কাছ থেকে পর করে দিয়েছে, 2 দিন পর তো আমার স্বামীকেও নিয়ে যাবে। তারপরে এই বাড়িতে আমার কথা বলার কোনো মূল্যই থাকবে না। তুমি এই সমস্ত কথা আমাকে বলো না, তোমার যা কথা তুমি তোমার ছেলেকে বলো। আমার পেটের ছেলেকে আমার শত্রু বানিয়ে দিয়েছে, আমি ওদের দেখে নিব, আমি এর এক এক করে প্রতিশোধ নেব। আমিও বলে দিলাম। এই রাজু, দাঁড়া দাঁড়া বলতেছি। তুই গ্রামের খ্যাত মেয়েটার পক্ষ নিয়ে নিজের মায়ের নামে উল্টাপাল্টা কথা
আম্মা শোনো, আমি তোমার নামে কোনো উল্টাপাল্টা কথা বলি নাই। আর চুমকির এত বড় সাহস হয় নাই যে ও গ্রাম থেকে আইসা তোমার গায়ে হাত তুলবে। আসলে হয়েছে কি, তুমি ওকে ফাঁসে চেয়েছিলে তো, তুমি নিজেই ফেসে গেছো। তার মানে কি তুই মেয়েটার প্রেমে পড়ে গেছিস? তোমার ধারণা পুরাপুরি ভুল। এইবার আমি ঠিকই সব বুঝতে পারছি কিসের জন্য তুই মেয়েটার পক্ষ নিয়ে কথা বলতেছিস আর কিসের জন্য তুই ওই মেয়েটাকে নিয়ে তোর দাদিকে যেতে দিচ্ছিস না। তুমি কিছুই এখনো বুঝতে পারো নি, তোমার এখনো বোঝার অনেক বাকি আছে। খবরদার বলতেছি, তুই আমার মুখের উপর কথা বলবি না, তাহলে কিন্তু পরিণতি খুব খারাপ হবে। কি পরিণতি খারাপ হবে? এখন থেকে পরিণতি কোনো খারাপ হবে না, যা পরিণতি হবে সব ভালো পরিণতি হবে, আর আমি সেই চেষ্টায় চালিয়ে যাচ্ছি। এই তোর উদ্দেশ্যটা কি? তোর মনের উদ্দেশ্যটা কি বলতো? তুই কি করতে চাচ্ছিস? আমি যা করতে চাচ্ছি সেটা সময় হলেই তুমি টের পাবা। আমি তোকে গলা টিপে মেরে ফেলবো। আমি আমার পেট থেকে তোর বের করছি না, আমি যেহেতু তোর জন্ম দিতে পারছি, তোর আমি গলা টিপে মেরে ফেলতে পারবো। দাঁড়া বলতেছি। এই মহিলা, কাল সকালে এই বেয়াদব মেয়েটাকে নিয়ে এই বাড়ি থেকে বেরিয়ে যাবে, আর তা যদি না যান তাহলে দারোয়ান ডেকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেবে। থামেন, দারোয়ান ডাইকা ঘাট ধাক্কা দিয়ে বের করার কোনো দরকার নাই। আমরা এই বাসায় থাকতেই নাই, আর আমরা তো বারবারই যেতে চাইতেছি, কিন্তু আপনার ছেলে আমাদের যেতে দিতেছে না। চুপ! বেয়াদব মেয়ে কোথাকার! আমার ছেলে বললে তুই এই বাড়িতে থাকবি? হ্যাঁ, এটা আমার বাড়ি, আমি বলছি এই বাড়ি থেকে তোরা বেরিয়ে যাবি। বৌমা, কিসের বৌমা? কি আপনার বৌমা? আপনি কি মনে করেছেন, হ্যাঁ, আপনি আমার সংসারে এসে আগুন জ্বালাই দিবেন আর আমাকে বৌমা বলে রাখেন আর আমি সব ভুলে যাবো? কোনোদিনও না, কখনো না। আপনি এই মেয়েটাকে নিয়ে এখান থেকে চলে গেলে আমি খুশি হব। কাল সকালে যেন ঘুম থেকে উঠে আপনার ছায়া এই বাড়িতে না দেখি, কথাটা যেন মনে থাকে। দাদি, ব্যাগ গুছাও। এত অপমানের পর এই বাড়িতে এক মুহূর্ত থাকার কোনো প্রশ্ন ওঠে না। ঠিকই কইছিস বোন, চল আমরা বাড়িতে যাবো গা। চলো দাদি, আও, চলো। কি ব্যাপার চুমকি, দাদিমা তোমরা কোথায় যাচ্ছ? খবরদার আম করে একবারই বাধা দেওয়ার চেষ্টা করবেন না, সরে। দাদু ভাই, এই ইট পাথরের শহরে আমার দম আটকায় আসতেছে, আমি গ্রামে যাইগা। দাদিমা, এই শহরের মানুষের হৃদয়গুলো ইট পাথরের মতোই কঠিন। এখন এটা দেখে যদি তুমি চলে যাও তাহলে তো হবে না। আপনার মা আজকে আঙ্গো যেমন অপমান করছে, এরপর এই জায়গায় থাকার মতো কোনো অবস্থায় আঙ্গো নাই। আপনি সরেন, আঙ্গো যাইতে দেন। চুমকি শোনো, তোমার কাঁধে কিন্তু এখন অনেক দায়িত্ব, এই দায়িত্বগুলো এড়িয়ে তুমি কিন্তু চলে যেতে পারো না। দায়িত্ব? আপনি কি করতে চান? আপনার কথা তো আমি কিছুই বুঝতেছি না। আমি কি বলতেছি তোমার কোনো কিছু বোঝার দরকার নাই। আমি তোমাদেরকে এখান থেকে যাইতে দিব না, এটা হলো আমার শেষ কথা। আমি তোর লেগে দোয়া করবো, যুগ যুগ ধরে আল্লাহ জান তোরে বাঁচায় রাখে, তোরে ভালো রাখে, শান্তিতে রাখে। এবার আমারে যাইতে দে ভাই। না দাদিমা, তুমি যাইতে পারবা না। এই 22 বছরের হিসাব নিকাশ না করে তুমি এখান থেকে যাইতে পারবা না। আগে 22 বছরের হিসাব নিকাশ করবা, তারপরে তুমি যাও। আমি তো কোনো হিসাব নিকাশ করতে আসি নাই ভাই। দাদিমা চুপ থাকো তো, চলো ঘরে চলো। এই চলো। ছাড়, আমার হাত ছাড় কইতেছি। তোমার হাত তো ছাড়ার জন্য ধরে নেই। চলো দাদু, চলো তো, চলো চলো না। দেখো, একদম উল্টো পাল্টা কথা বলবে না। আমার ছেলে যদি আমার ভাইয়ের মেয়েকে পছন্দ করে, সেখানে আমার কি করার আছে? আমি তো আমার ভাইয়ের মেয়েকে পছন্দ করে রেখেছি যে আমি আমার ছেলের সাথে আমার ভাইয়ের মেয়েকে বিয়ে করাবো। আর তোমার ছেলে কি করতেছে? তোমার ভাইয়ের মেয়েকে এই বাড়ি থেকে যেতেই দিচ্ছে না। তুমি কি মনে করেছো এগুলোর মানে কি আমি বুঝি না? আমার কি করার আছে? তোমার কি করার আছে না? তোমার আমার কথা অবাধ্য হয়ে আমার ছেলে কি আমার বিয়ে করতে পারবে তোমার ভাইয়ের মেয়েকে? হ্যাঁ, কখনো না। আর আমি বেঁচে থাকতে এটা কোনোদিনও হতে দেব না। চুমকি এই বাড়ির বউ কোনোদিন হতে পারবে না। দেখো দেখো, আমি আমি অনেক ব্যবসায়িক ঝামেলার মধ্যে আছি। আমাকে আমাকে দয়া করে একটা টেনশন দিও না। আমাকে তোমাদের এই সমস্ত বিষয় আমার টেনো না। তুমি আর তোমার ছেলে মিলে যা করার ইচ্ছে করো। এই যে তুমি বললে না তুমি এর মধ্যে থাকতে চাও না, যা কিছু করার আমাকে করতে হবে, ঠিক আছে? আর তুমিও মনে রেখো, কালকে সকালবেলা আমার আসল রূপ দেখবে। হ্যাঁ, আমি কি করতে পারি আর না পারি সেটা আমি কালকে সকালেই দেখাবো।
ঠিক আছে, আজকে দারোয়ান দারোয়ানের কাজই করবে। তুমি যেমন তোমার শাশুড়িকে এই বাসা থেকে বের করে দিচ্ছ না, তোমার পুত্রবধূ তার শাশুড়িকে মানে তোমাকে আজকে এই বাসা থেকে বের করে দিবে। চুমকি, দারোয়ানকে বলো তোমার শাশুড়িকে বাসা থেকে বের করে দিতে। দারুণ, উনি যেহেতু ওনার শাশুড়িরে এই বাড়ি থেকে বাইর করে দিতেছে, তাহলে আপনিও এখন আমার শাশুড়িরে এই বাসা থেকে বাইর করে দেন। রাজু, এসব কি? এই গ্রামের গেও মেয়েকে তুই বিয়ে করেছিস? হ্যাঁ করছি, তোমাকে শিক্ষা দেওয়ার জন্য করছি। আজকে যদি তুমি আমার দাদিকে সত্যি সত্যি বাসা থেকে বের করে দাও না, তাহলে তোমাকেও আমরা এই বাসা থেকে বের করে দিই। এটাই হলো বাপ কা বেটা। রাজু, বাবা, আজ তুই বাবার দায় পরিশোধ করলি। এতদিন আমি আমার মায়ের দায়িত্ব পালন করতে পারিনি, শুধু তোর মায়ের জন্যে। জাহানারা, দেখেছো প্রকৃতির বিচার? দেখেছো প্রকৃতির দায় এই প্রকৃতিতেই শেষ হয়। বাইর হন, এই মুহূর্তে আপনি এই বাসা থেকে বাইর হন। কিরে মতি, এখন দাঁড়ায় আছিস কেন? একটু আগে তোমার দাদিরে দেখলাম টাইনা হিচড়া এই বাসা থেকে বের করে দিচ্ছি। যা, এখন আমার মারে এই বাসা থেকে বের করে দিবি। ম্যাডাম চলেন আমার সাথে চলেন। এই চলো, হ্যাঁ টাইনা হিচড়া বের কর, বের কর। ম্যাডাম চলেন আমার সাথে চলেন। এই খবরদার, যাও যাও এখান থেকে, যাও। খবরদার, আমার বৌমারে আর কেউ যদি একবার অপমান করে কথা বলে, আমি কিন্তু সেটা সহ্য করবো না। আমার ছেলে আর আমার বৌমা এই বাড়িতেই থাকবো। আমিও সুখের লেগে এই বাড়ি ছেড়ে যাবো গা। দেখছো মা, তোমার এখনো কি টনক নড়ে নাই? যেই মানুষটার উপর তুমি দিনের পর দিন অত্যাচার করছো, একটা জীবিত মানুষকে তুমি মৃত ঘোষণা করছো আমার কাছে, সেই মানুষটার বিবেক দেখছো, মনুষ্যত্ব দেখছো? আমার আপনি মাফ করে দেন মা। না, আমার মাফ আরে করে দেন। উঠো উঠো মা, উঠো উঠো উঠো। আমারে আপনি মাফ করে দেন আম্মা। আমি যে সারা জীবন ভুল করছি, আপনার সাথে যে অন্যায় করছি, আমি আমার ভুল বুঝতে পারছি। আমি যদি আমার শাশুড়ির সাথে অন্যায় করি, আমি যদি আমার শাশুড়ি এই বাড়ি থেকে বাইর করে দিই, তাহলে তো একদিন আমার ছেলের বউ আমারে আমার বাড়ি থেকে বাইর করে দিবে। আমি ভুল করছি, আমারে আপনি মাফ করে দেন, আমারে মাফ করে দেন। আচ্ছা আচ্ছা, চুপ করো, ঠিক আছে, আমি তোমার সব ভুল ক্ষমা করে দিছি। তো একটা কথা মনে রাখো বৌমা, আমি তো মা, মায়েরা কোনোদিনও সন্তানের অমঙ্গল চায় না, কোনোদিনও তাকে কোনো ক্ষতি হইতে দেয় না। আসো বৌমা, তুমি আমার বুকে আসো। আম্মা, আপনি এখন এই বাড়ি থেকে কোথাও যাবেন না। আপনি এখন থেকে আমাদের সাথে থাকবেন। আপনি পালঙ্কের উপরে বসে থাকবেন, আর আমরা দুইজন মিলে আপনার সেবা করব। বাহ, আজকে এই বাড়িতে মহা আনন্দের দিন। আমার মা আর আমার বৌমা দুজনই আজকে এই বাড়িতে। এই কে কোথায় আছিস? ঢোল বাদ্য বাজা, আনন্দ কর, আনন্দ। আমি কি ঘাট বাজনা বাজানো? হ্যাঁ, বাজা বাজা বাজা, যত খুশি আনন্দ কর। ঠিক আছে, আমি হলো তাইলে ব্যবস্থা করি। আচ্ছা।